নতুন মিউটেশনের করোনা ভাইরাসের যে অস্তিত্ব বাংলাদেশে মিলেছে, এখন তা বহনকারীর পরিচয় এবং ঠিকানা বের করতে চেষ্টা চালানো হচ্ছে। আমার কথা হচ্ছে চেষ্টা চালানো কেন হচ্ছে, কারণ যারা যারা বাইরে থেকে এসেছে তাদের তো একটা ডেটাবেস থাকারই কথা, এবং তাদের টেম্পারেচার, তাদের সিমটমসগুলো তো সবকিছুর তো তথ্যপাত থাকার কথা। তাহলে কেন চেষ্টা করে এখন তাদের খোঁজ পাওয়া যাবে না? সেটাই আসলে বারবারই তো অব্যবস্থাপনার যে কথাটি সেটা তো উঠে আসছে। মানে আমরা আবারও ঘুরে ফিরে প্রথম দিকেই চলে যাচ্ছি। কারণ কদিন আগেও আমরা যখন বলছিলাম যে নতুন ধরনের লক্ষণ, নতুন ধরনের আসলে করোনা ভাইরাস আবার দেখা দিয়েছে বাইরের দেশগুলোতে, যার জন্য অনেক দেশ এরই মধ্যে লকডাউন, অনেক দেশ বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি আকাশপথেরও অনেক ধরনের বিধিনিষেধ চলে এসেছে, কিন্তু আমাদের এখানে যখন সে আগের মতোই সবাই আসছে যাচ্ছে, কারো কোনো ধরনের হদিস নেই। হ্যাঁ, তাহলে আমরা একটু আমাদের অতিথিদের সাথে কথা বলতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন নুরুল ইসলাম হাসিব, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিবেদক, এবং এই সাথে ডক্টর ওমর ফারুক আমাদের সাথে যুক্ত আছেন, মেডিসিন বিশেষজ্ঞ। শুরুতে ডক্টর ওমর ফারুক, আপনার কাছে একটু আসতে চাই। তার কাছে আমরা অবশ্যই আসবো, তার আগে নুরুল ইসলাম হাসিব আপনার কাছে আসতে চাই। করোনার নতুন ধরন বাংলাদেশে, যেটা আমি আর তানিয়া কথা বলছিলাম, যে যখন আমাদের কাছে সকল তথ্য উপাত্ত আছে, আমরা যখন সবকিছু রেকর্ড করছি, তাহলে তাদেরকে খুঁজে বের করাটা আমাদের কেন এত কঠিন হচ্ছে? এবং তারা যদি ভাইরাসটি বহন করে নিয়েও আসে, এটা কি তারা আক্রান্ত ছিল নাকি? যদি আক্রান্ত হয়েও থাকে, তাহলে কিভাবে তারা আসলে উইদাউট কোয়ারেন্টাইন পার হয়ে গেল? ধন্যবাদ। একটা হচ্ছে যে আপনার দেশে ফিরে হয়তো সে 2-3 দিন পরও তার সিমটম হতে পারে, যে এয়ারপোর্টে হয়তো তার সিমটমটা ছিল না, এরকম একটা হতে পারে। ইভেন যে আপনার টেম্পারেচার মাপার কথা বলা হয়, যে আপনি তো একটা প্যারাসিটামল খেলেও আপনার টেম্পারেচার চলে যাবে, তখন আর টেম্পারেচারটা আসবে না থার্মাল স্ক্যানারে। তো সেক্ষেত্রে আসলে মূলত হচ্ছে যে আপনি যেটা বললেন যে আসলে তথ্য সংগ্রহ করা, এবং বাই দিস টাইম যেহেতু আমরা মার্চ থেকে এরকম একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, এই সময়ের মধ্যে আমাদের এয়ারপোর্ট কেন্দ্রিক এমন একটা ব্যবস্থাপনা গড়ে ওঠার কথা ছিল, যে ব্যবস্থাপনা আপনাকে পরবর্তীতে আপনাকে খুঁজে বের করবে। এবং আমাদের যেটা আরেকটা বিষয় দরকার ছিল, যে যখন আপনার লন্ডনে যে এরকম নতুন আপনার আরেকটা স্ট্রেইন যেটা ধরা পড়লো, যেটাকে বলা হয় যে খুব দ্রুত ছড়িয়ে যায় আর কি আগেরটার চেয়ে। তো তখন আবার ইমিডিয়েটলি আরেক ধরনের সতর্কতা, কিন্তু মাঝখানে কিন্তু আমাদের প্রথম এক সময় কোয়ারেন্টাইনের কথা আসছিল, যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, যে আপনি সরকার নিজে করবে, আবার বাসায় যে কেউ নিজে নিজে হবে। কিন্তু মাঝখানে এই ধরনের বিষয়টা এক ধরনের শিথিলতা ছিল। কিন্তু এখন তো যখন আপনার এরকম ব্রিটেন থেকে একটা খবর আসছিল, কারণ ব্রিটেন থেকে আমাদের ফ্লাইট নিয়মিত আছে, তখন আবার সাথে সাথে সেটার একটা ব্যবস্থাপনা, কিন্তু সেটা দেখলাম কালকে দেখলাম এটা আবার স্বাস্থ্য মন্ত্রী বললেন যে এখন থেকে 7 দিন করা হবে, কিন্তু বাই দিস টাইম তো আসলে অনেক সময় হয়ে গেছে। এখন আবার এই যে আপনি বলছেন যেটা রিপোর্ট দেখে, যে একটা যেটা ঢুকেছে তাকে আবার ট্রেস করাও ঝামেলা হচ্ছে। তো এটার এক ধরনের বলবো ব্যবস্থাপনার সমস্যা আসলে। এটা 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 আপনার ডেভেলপ করার দরকার ছিল এয়ারপোর্টে, এবং এটা WHO টেকনিক্যাল ইনপুট দিতে পারে, এবং এটার জন্য আলাদা একটা প্রোটোকলও আছে। সব দেশে একটা ব্যবস্থা আছে। কিন্তু আমাদের এয়ারপোর্টে আমি এর মধ্যে যেমন কিছুদিন আগে যেমন কক্সবাজার গিয়েছিলাম কাজে, ডোমেস্টিক এয়ারপোর্টে দেখেছি যে আসলে সেখানের অবস্থা খুব একটা ভালো অবস্থা না। এবং এই কুয়াশার কারণে সকালে যখন ফ্লাইট গুলা ডিলে হচ্ছিল, আপনার 2-3টা ফ্লাইটের প্যাসেঞ্জার যখন আপনার জমে যাচ্ছিল এয়ারপোর্টের মধ্যে, তখন সেটা আপনার খুবই আরো ঝুঁকিপূর্ণ একটা অবস্থা আর কি, আর খুব ক্রাউড মানুষ। আমরা তো হাসিব ভাই এই বিষয়গুলো সামনে বারবার উঠে আসছে, কারণ আমরা তো এখন সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করছি। তাহলে যখন নতুন ধরনের করোনা আমাদের দেশে যদি এখন কয়েকদিন পরে প্রমাণিত হয় যে সেই লক্ষণটি আছে, তাহলে আমরা কি ধরনের ব্যবস্থা নেব? কারণ আমরা এখন বিভিন্ন জায়গায়, বিশেষ করে যদি একটু উল্লেখ করি আপনাকে, যেমন প্রথম আলোতে কিন্তু বলছে যে রাজধানীর বড় 5টি যে হাসপাতাল রয়েছে, যেগুলো অনেক বেশি আসলে আমরা জানি সুনামধন্য, সেই সব হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই। অর্থাৎ এরই মধ্যে কিন্তু নানা রোগের কারণে আইসিইউগুলো কিন্তু, এবং এটা আমরা গত সপ্তাহেও আসলে আমাদের সহকর্মীরাও ঘুরেছেন বিশেষায়িত যেসব হাসপাতালগুলো রয়েছে, যেটা কোভিডের জন্য, যেমন মুগদা হাসপাতাল থেকে শুরু করে, সেখানে এরই মধ্যে দেখা যাচ্ছে যে আইসিইউগুলো খালি নেই। এখন যদি হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যায়, তাহলে আসলে তখন আমরা কিভাবে এই চিকিৎসাগুলো দিব তাদেরকে? এই ব্যবস্থাপনাগুলো আমাদের এখন থেকে কি নেওয়া উচিত না? না, সেটাই একটা বিষয়। যেমন আমি মনে করি যে আপনার ধরুন যে আমরা মার্চ এপ্রিলের দিকে আপনারা জানেন যে
বা দেখেছেন যে একসময় বুলেটিন হতো, স্বাস্থ্য বুলেটিন, প্রতিদিন একই একটা সময়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। পরবর্তীতে সেই বুলেটিনটা আর হচ্ছে না, কারণ বাই দিস টাইম আপনার অনেকদিন হয়ে গিয়েছিল এবং কিছুটা শিথিলতা বা জিনিসগুলো স্বাভাবিক হচ্ছিল। তো পরবর্তীতে সেটা প্রেস রিলিজ আকারে দেওয়া হতো, কিন্তু আমি মনে করি সেই বুলেটিনটা আবার ফিরিয়ে আনা উচিত এই সময়ে। কারণ হচ্ছে এখন এক ধরনের রোগী বাড়ছে, কিন্তু রোগী যে এত বাড়ছে এটা মানুষ কিন্তু এই বিষয়টা ওরকম বুঝছে না। কারণ আমরা আমরা আমাদের জীবনযাত্রা এরকমই যে আমার বাসার পাশের অ্যাপার্টমেন্টে কি হয় আমি হয়তো খোঁজ খবর রাখি না, কিন্তু এই প্রতিদিন যদি আপনার একই সময় আবার বুলেটিনটা শুরু হয়, তখন মানুষের মধ্যে এক ধরনের নতুন করে সিরিয়াসনেস তৈরি হবে। মানে তখন আবারও মানুষ আসলে মনে এই করবে না বিষয়গুলো আমরা যদি আবারও সাধারণ মানুষের মধ্যে আনতে পারি এবং অ্যাওয়ারনেসের যে জায়গাটা বা যে সংখ্যাটা আসলে, কারণ এখন তো আসলে পত্রিকা সেভাবে সাধারণ মানুষ দেখে না বা অনলাইনে যতটুকু দেখে, কিন্তু প্রচার যখন হবে, কারণ আমরা সবাই আসলে সেই 2:30টার সময় কিন্তু আসলে বসে থাকতাম যে আজকের নির্দিষ্ট সংখ্যাটি কেমন। সময়ের একটা বুলেটিনে এটা রিস্ক কমিউনিকেশন বলে, হ্যাঁ, এটা সেটি গুরুত্ব আসলে আছে। আরেকটি বিষয় একটু আপনার সাথে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমরা বিভিন্ন দেশে দেখছি, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে কিন্তু যাদের যখন সংখ্যাটি আবার বেড়ে যাচ্ছে তারা কিন্তু লকডাউনে চলে যাচ্ছে। আমাদের কিন্তু অবস্থাটা আমরা যতটাই বলি না কেন যে স্বাভাবিক হচ্ছে, কিন্তু আমরা কিন্তু দেখছি যে সংখ্যাটি আমাদের আরও আক্রান্তের সংখ্যা বাড়ছে, মারা যাওয়ার সংখ্যাটি বাড়ছে। এখন আবার তো নতুন করে নতুন ধরনের করোনা ভাইরাসের কথা আমরা বলছি যে হয়তো আরও গবেষণা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সেরকম অবস্থার মধ্যে কি আপনার কাছে কি মনে হয় আমাদের লকডাউনে কি যাওয়ার মতো কি অবস্থা তৈরি হচ্ছে আগামীতে? যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে লকডাউনের এখন দরকার নেই, আদৌ কি আসলে সেরকম বিষয়টি? আপনার লকডাউনটা হয়তো ওই পর্যায়ে ওরকম সারা দেশব্যাপী সেটা হয়তো আপনার প্রয়োজন নেই। এটা ডিপেন্ড করবে যে নতুন স্ট্রেনটা কিরকম আসছে, সেটা বিশেষজ্ঞরা আপনার অ্যাসেস করে বলতে পারবে। কিন্তু একটা বিষয় দরকার আছে যে আপনার যেটা আগে এক ধরনের বিষয় ছিল যে আমাদের অফিসগুলিতে, যেমন অফিসগুলি মাঝখানে আপনার তারা অনলাইন হয়ে গিয়েছিল, ওয়ার্কিং ফ্রম হোম, আবার তারা বাসায় শুরু করেছে, মানে অফিসে শুরু করেছে। সেটাকে আপনি কিভাবে আবার বাসায় ফিরিয়ে নিতে পারেন? কারণ আপনার স্কুল কলেজ তো নাই, সেটা তো বন্ধই আছে। তো মোট কথা হচ্ছে যে আপনার এই যে সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং এর যে কথাগুলি বলি, ওইটা কতটা করা যায়, যতটা সম্ভব কিন্তু আসলে। নুরুল ইসলাম হাসিব, আমরা প্রায় দেখছি যে এখন যেই কর্পোরেটগুলো ওয়ার্ক ফ্রম হোম এরকম করেছিল যে 3 দিন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম এবং 2 দিন অফিস, অথবা 3 দিন অফিস 2 দিন ওয়ার্ক ফ্রম, তারাও কিন্তু এখন জানুয়ারি মাস থেকে ফুল ফর্মে এখন অফিসে করার ঘোষণা দিচ্ছে। আপনার কাছে আমরা অবশ্যই আসছি। ডক্টর ওমর ফারুক মেডিসিন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। শুভ সকাল ডক্টর ওমর ফারুক, স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। আপনার কাছে একটু জানতে চাই যে নতুন যে করোনা ভাইরাস ছড়িয়েছে বিশ্বে, নতুন মিউটেশন, এটার অস্তিত্ব বাংলাদেশেও পাওয়া গেছে। এটাকে আপনি কতটা সিরিয়াস মনে করছেন এবং এর কার্যকারিতা অথবা আগের করোনা ভাইরাসের চেয়ে কি বেশি না কম, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আগের করোনা ভাইরাসের চেয়ে বেশি না কম, না একই, একটু যদি আমাদের জানাতেন। ধন্যবাদ আপনাকে যেটা এসেছে আসলে প্রথম আমরা যেটা আমেরিকাতে দেখেছি যে নিউ ইয়র্ক সিটি যেভাবে মৃত্যু পুরী হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা, প্রথম দিকে প্রথম একটা ভাইরাস ট্রেসিং পাওয়া গিয়েছিল, আমার মনে হয় সেটা চায়না থেকে আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমেরিকার। সেটা কিন্তু খুব সিরিয়াস হয়েছিল, কারণ এগুলো ভাইরাসটা একটা পার্টিকেল, একটা বালির মতো জেনেটিক ম্যাটেরিয়াল বলে এটাকে। তো এটা যখন ছড়িয়ে পড়ে চক্র বৃদ্ধি হারে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 16 জন এভাবে বাড়তে থাকে। তো সেটাই সবচেয়ে বড় আপনার ঝুঁকির ব্যাপার। বাংলাদেশে যদি ওই ধরনের স্ট্রেন আসে এবং এটার সিরিয়াসনেস অথবা আপনার যাকে আমরা বলবো যে খারাপ দিকটা খুব বেশি, তো হ্যাঁ বাংলাদেশে আসতে পারে সেটা, বাট আমার কাছে এটার অত বেশি তথ্য নাই, যেটা আমরা শুনেছি এখন নিউজ পেপারের হেডলাইনে শুনতে পাচ্ছি এখন আজকে।
এটার মেডিকেশনটা কি হতে পারে? নর্মাল করোনা ভাইরাসে তো আমরা জানি যে আসলে মেডিকেশন তেমন নেই। বাংলাদেশে বলা হচ্ছে আইভারমেকটিন যদি আপনি মাসে একটা গ্রহণ করেন হয়তোবা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কিছুটা হলেও আপনি রেহাই পাবেন। এই ব্যাপারে আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি, পাশাপাশি এটাও জানতে চাচ্ছি যে যদি টিকা আসে সেই টিকাকে নতুন মিউটেশনের করোনা ভাইরাসের ওপর কি কোনো প্রভাব ফেলবে, সেটা কি কার্যকর হবে? খুব ভালো কোশ্চেন, বাট আমার অডিওটা ভালো আসছে না, বাট আমি বলছি এখানে করোনা ভাইরাস এটা একটা জেনেটিক ম্যাটেরিয়াল, কথাগুলো ইংরেজিতে বাট বোঝা একটু সাধারণ জনগণের জন্য একটু কঠিন হলো। এটা একটা বালির মতো আগেই বলেছি, এটার বডিতে এটা নিজের কোনো শক্তি নেই। ভাইরাসের, এই করোনা ভাইরাসের নিজের কোনো শক্তি নেই, এটা বাইরে থেকে কিছু করতে পারে না। এটা একটা জীবন্ত কোষের মধ্যে ঢুকতে হবে, ঢুকে সে বিভিন্ন রকমের চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো ওরা যখন ভ্যাকসিন তৈরি করে এগুলো সব মনে রেখেই এই ভ্যাকসিনটা তৈরি হয় এবং বিভিন্ন রকমের চেঞ্জ করে করে হ্যাঁ কাজে এখন জানতে পারবো যখন পাইলট স্টাডি গুলো হবে। বিভিন্ন দেশ এইসব ভ্যাকসিন দেওয়ার পর অনেকগুলো দেশ কিন্তু অনেকগুলো স্টাডি নতুন আপনার কি বলে উপসর্গ, ভ্যাকসিন থেকে যে উপসর্গ আসবে সেগুলো নিয়ে এরা আবার সব ইনফরমেশন একসাথে করবে, তখন আমরা জানতে পারবো। বাট খুব সংক্ষিপ্ত উত্তর হলো ইয়েস, আমরা এটার উপকারিতা পাবো। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন, দ্য আইভারমেকটিন, আসলে এই ছোট্ট 100 জনের একটা স্টাডি আমি জাস্ট একটু দেখলাম একটু আগে করেছে বাংলাদেশে, সেটা মানুষের উপরও মনে হয় এখনো চালানো হয় নাই। এই ব্যাপারগুলো অত বেশি ইফেক্টিভ বলে এত বড় আশা করা উচিত না। যেখানে প্রতিরক্ষা, মানে ভাইরাস যেন না আসে আমাদের বডিতে, সেটার উপর জোর চেষ্টা চালাতে হবে। যেরকম বলেছিলেন কন্ট্যাক্ট ট্রেসিং, দ্যাট মিনস একজন থেকে আরেকজনে যাচ্ছে, কার কাছে যাচ্ছে, এয়ারপোর্টে কে আসলো, অথবা এই রকম ভাইরাসটা যার মধ্যে পাওয়া গেছে কারা কারা তার সংস্রবে এসেছিল, ওদেরকে খুঁজে বের করার একটা লিস্ট তৈরি করা এবং আপনার প্রতিরক্ষার জন্য যে মেজারমেন্ট গুলো এগুলা পালন করা, এটাই সবচেয়ে বড় জিনিস হবে। হাঁচি কাশি যেন একজনের মুখের উপর একজন না দেয়, একসাথে অনেকগুলো লোক যেন না আসে, তারপরে আপনার 6 ফুটের মধ্যে যেন না আসে, মাস্ক পরিধান করা হয়। এগুলো কিন্তু নাম্বার 1। আইভারমেকটিন বা এমন কোনো ওষুধ নেই যেটা করোনা ভাইরাসের চিকিৎসা করা যাবে, এগুলোর উপসর্গটা শুধুই চিকিৎসা করা যাবে, সেটাই এ পর্যন্ত হয়ে আসছে। ডক্টর ওমর ফারুক, আমাদের মতো দেশে আসলে এত জনবহুল দেশে আমরা যখন আবারও সাধারণভাবে সকল কর্মকাণ্ড মধ্যে যাচ্ছি, সেই সময় এই সোশ্যাল ডিস্টেন্স বলেন অথবা মাস্ক ব্যবহার নিয়ে তো আমাদের দেশে অদ্ভুত, আমরা এখন ব্যবহার একদম করা ছেড়েই দিয়েছি। সেই জায়গায় থেকে আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে সামনের দিনগুলোতে আমরা কিভাবে সতর্কতাটাই আসলে আরেকটু বাড়াতে পারি, মানে অনেকটা যাতে কঠিনভাবে আমরা সেটা মানি, যদি সেইভাবে আপনি যদি আমাদের একটু বলতেন যে নতুন করোনা ভাইরাসটি আমাদের জন্য আসলে কতটুকু আসলে ভয়াবহ। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আবার এই যে অডিওটা, আমরা জুমে কথা বলছি তো একটু আপনারটা পিছিয়ে যায়, বাট আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। এটা আসলে ভয়ঙ্কর যেটা দিয়ে আমরা যাচ্ছি। সারা পৃথিবী এই করোনা ভাইরাসে আতঙ্কিত এবং সারা পৃথিবীর মানুষ মারা যাচ্ছে। সো আমি তো যুক্তরাষ্ট্রে প্র্যাকটিস করি এবং যুক্তরাষ্ট্রেই থাকি, আসলাম তো এই দেশে কয়দিন আগে। তবে একটা জিনিস আপনাকে আমি বলবো, মানুষের মধ্যে সেই সচেতনতা আছে। আমি যেটা বলছি, সাধারণ মানুষ অনেকেই মাস্ক পরছে, কিন্তু যেটা আমি আমেরিকাতেও দেখেছি যে এখানে বলতে পারি টিভিতে, ট্রাম্প ভোটাররা এটা বিশ্বাসই করে না, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে বিশ্বাস করে এটা একটা ভয়ঙ্কর রোগ, মহামারী। তো এটা বলছি, আমাদের সামাজিক ভাবে, সরকারিভাবে আরো বেশি উদ্যোগ নিতে হবে যে মানুষকে সচেতন করার জন্য। যে এই যে বাসে এতগুলো লোক ঝুলে ঝুলে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, এগুলোকে আসলে গভর্নমেন্টের দিক থেকে যদি আপনার এনফোর্স না করা হয়, প্লাস আবার যদি সাপোর্ট না দেওয়া হয় মানুষকে,
তাহলে এগুলো অ্যাচিভ করা যাবে না। এটা খুবই মানুষ তো- কঠিন হয়ে যাবে আসলে এগুলো অর্জন করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ওমর ফারুক আমাদের সাথে যুক্ত হবার জন্য। নুরুল ইসলাম হাসিব, আপনি আমাদের সাথেই থাকুন, আরো কিছু ইস্যু নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব। একটা ছোট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরবে একাত্তর সকালে, সাথেই থাকুন।